তোমাদের ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টার নাম হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস। কেমিক্যাল চেঞ্জেস তোমাদের এই চ্যাপ্টার থেকে বোর্ডে দুইটা সিকিউ আসে। দুইটা সিকিউ আসবে বোর্ডে। আর ভালো ইম্পর্টেন্ট, চ্যাপ্টার কম, তো এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট। দুইটা সিকিউ আসবে। এই চ্যাপ্টারে টোটালি দুইটা পার্ট আছে। দুইটা পার্ট আছে। প্রথম পার্টে হচ্ছে কেপিকেসি নিয়ে আলোচনা করা হয়। কেপিকেসি কে আমরা প্রথম দিকে জানবো। আর শেষের দিকে হচ্ছে অ্যাসিড বেস নিয়ে আলোচনা করা হয়। তো কেপিকেসি থেকে একটা সিকিউ আসে, অ্যাসিড বেস থেকে একটা সিকিউ আসে। আর এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথমেটিক্স বেসড। তো এই চ্যাপ্টার শুধু ম্যাথ থেকেই আসে, খোঁজ করলে ভালো লাগবে। আর থিওরিও আছে, অল্প কিছু থিওরি আছে, বাট সুন্দর একটা চ্যাপ্টার। চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু বুঝলে বেশি টাইম লাগে না। চ্যাপ্টারের প্রথম টপিক হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি কি? গ্রিন কেমিস্ট্রি হচ্ছে আমরা যে কেমিক্যাল ইউজ করি, আমরা ল্যাবে ইউজ করি, ইন্ডাস্ট্রিতে ইউজ করি, কেমিক্যাল আসলে এত ইউজ করা ভালো, পরিবেশের জন্য ভালো না। তো বিজ্ঞানীরা সবসময় চেষ্টা করতেছে যাতে এই যে আমরা কেমিক্যাল ইউজ করি বা টক্সিক পদার্থ যেগুলো তৈরি হয়, এগুলোর পরিমাণ কমায় আনা আর পরিবেশের জন্য ভালো এরকম উন্নত কিছু প্রযুক্তি উদ্ভাবন করা। আর আমরা যখন একটা প্রোডাক্ট বানাই বা রিয়াকশন করি, তখন তো সবটাই আমাদের ডিজায়ার থাকে না। যেমন এখানে একটা রিয়াকশন লেখা আছে, দেখো। ধরো এই যে রিয়াকশনটা খেয়াল করো, আমাদের স্ক্রিন শেয়ার হয়েছে তো। জি ভাইয়া। দেখো এই যে একটা রিয়াকশন লেখা আছে। তো এটা হচ্ছে C6H6, এটা হচ্ছে বেনজিন। আমরা জানি বেনজিনের মধ্যে আমরা ধরো এখানে অক্সিডেশন করলাম বা অক্সিজেনের উপস্থিতিতে পড়াইলাম, এটা হচ্ছে আমাদের অক্সিডেশন বা দহন বিক্রিয়া। তো এই বিক্রিয়ার মাধ্যমে অনেকগুলো জিনিস তৈরি হয়েছে, ওয়াটার তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এখন আমারে বলো যে ওয়াটার বা কার্বন ডাই অক্সাইড কি আমাদের এই বিক্রিয়ার মেজর প্রোডাক্ট? মানে এই জিনিসটা কি আমরা চাই? না ভাইয়া। আমরা চাই না। তো ওই এইরকমই প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু ওয়েস্ট তৈরি হয় যে কোনো বিক্রিয়া করতে গেলে। আমাদের কাজ হচ্ছে এই ওয়েস্টের পরিমাণ যত কমে আনতে পারবো, আমাদের পরিবেশের জন্য তত ভালো। তো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন এই জিনিসটা নিয়ে কাজ করে যে শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে, তার মানে থিওরিটিক্যাল কিছু অ্যাপ্লাই হবে আর অ্যাপ্লিকেশন হবে, তার মাধ্যমে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে, তার মানে আমরা এই ওয়েস্ট ম্যাটেরিয়াল যথাসম্ভব হ্রাস করব এবং নতুন ও উন্নততর পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবন করব। এজন্য যে রাসায়নিক প্রক্রিয়া তাকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলেন। এই সবুজ রসায়নে 12টা নীতি রয়েছে। এই 12টা নীতি বইতে দেখতে পারবে তোমরা, হাজারি স্যারের বইতে প্রথম দিকে আছে। আমি যদি তোমাদের দেখতে চাও তাহলে তোমাদের দেখা দিতে পারি। তোমাদের দেখাই দিই। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ভাইয়া, এটা শেষ করে কি মানে আহ, তড়িৎ রসায়নটা টাচ করা যাবে? প্রি টেস্টের আগে একটা তো শুরু করো, তোমরা কতটুকু বুঝো দেখো, আগে একটা ক্লাস শুরু শেষ হোক, কয়েকটা 3-4টা ক্লাস, তারপরে বুঝে যাবে। দেখো এই যে হচ্ছে তোমাদের বইয়ের শুরুর দিক। হ্যাঁ, তোমাদের স্ক্রিন শেয়ার হয়েছে, আমার এখানে দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে। এই যে গ্রিন কেমিস্ট্রি, এখানে দেখো 1 2 করতে করতে টোটাল 12টা পয়েন্ট আছে। এই 12টা পয়েন্ট তোমাদের মুখস্থ করা লাগবে না। মুখস্থ করা লাগবে না, কিন্তু কি মুখস্থ করা লাগবে? মুখস্থ না, আসলে মনে রাখা লাগবে। এই যে প্রত্যেকটার পয়েন্টের কিছু নাম দেওয়া আছে, এই যে দেখো প্রচলিত পদ্ধতি, গ্রিনার পদ্ধতি, তারপর নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার, এরকম 12টা পয়েন্টের নাম তোমাদের একবার রিডিং পড়বা, দুবার রিডিং পড়বা, তাতে মনে রাখা লাগবে। তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির এই নীতির মধ্যে পড়ে না, বা নিচের কোনটি, হ্যাঁ, গ্রিন কেমিস্ট্রি নীতির মধ্যে পড়ে না, অথবা নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রি নীতির মধ্যে পড়ে। তখন তোমাদের দাগাইতে হবে আসলে কোনটা পড়ে। আর বিশেষ কিছু মুখস্থ করা লাগবে না এখান থেকে। কিন্তু যেই জিনিস মুখস্থ না করলেই হবে না, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি ডিফিনেশন।
এই যে যে ডেফিনেশন, এই ডেফিনেশন যে কত জায়গায় আসছে, তোমরা যখন টেস্ট পেপার খুলো তখন দেখতে পারবা গ্রিন কেমিস্ট্রি ডেফিনেশন অনেক বেশি আসে। এবার দুইটা সহজ জিনিস, একটা হচ্ছে অ্যাটম ইকোনমি, আর এরপর একটা জিনিস বলবো ই ফ্যাক্টর। অ্যাটম ইকোনমি কি দেখি। তো অ্যাটম ইকোনমি একটা ফর্মুলা আছে, ফর্মুলা দেখলে আসলে আমরা ডেফিনেশনটা পারবো। ফর্মুলা কি রকম? টোটাল মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্টস ডিভাইডেড বাই টোটাল মাস অফ রিয়াক্টেন্টস বা প্রোডাক্টস। তার মানে কি হইলো, আমরা একটা রেশিও বের করতে চাই। উপরে কি বসাবো? আমাদের যে ডিজায়ার্ড প্রোডাক্ট তার টোটাল মাস বসাবো ডিজায়ার্ড প্রোডাক্টের, আর নিচে কি বসাবো? টোটাল মাস বসাবো কার? আমাদের যে রিয়াক্টেন্ট থাকবে তার। রিয়াক্টেন্টের সাথে একটা প্রোডাক্টসও লেখা আছে, এই জিনিসটা কেমন লেখা আছে আস্তে আস্তে বোঝার ট্রাই করবো। দেখো, আমরা এই যে মার্ক করা আছে এই ম্যাথটা সলভ করি তাহলে বুঝতে পারবো। এখানে প্রশ্নটা খেয়াল করো কি বলছে। টু সিনথেটিক প্রসেস অফ ম্যালিক অ্যানহাইড্রেট আর অ্যাজ ফলোস, মানে হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রেট তৈরি দুইটা সিনথেটিক প্রসেস এখানে দেওয়া আছে। একবার কি থেকে তৈরি করা হচ্ছে? C6H6 মানে বেনজিন, আর একবার তৈরি করা হচ্ছে C4H10 থেকে। C4H10 মানে কি বলতে পারবা? C4H10 মানে কি? অ্যালকেন ভাইয়া, অ্যালকেন। হ্যাঁ, অ্যালকেন, বাট মানে অ্যালকেনটার নাম কি? অ্যালকেন ইয়ার মধ্যে আর কি। বিউটেন। অ্যালকেনের মধ্যে এটা বিউটেন, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের বিউটেন। বিউটেন। আর এটা কি? C6H6। বেনজিন। হ্যাঁ, এটা হচ্ছে বেনজিন। তার মানে, বেঞ্জিন। আর ম্যালিক অ্যানহাইড্রেট কি? ম্যালিক অ্যানহাইড্রেট হচ্ছে আমার এই যে কম্পাউন্ড হচ্ছে আমাদের ম্যালিক অ্যানহাইড্রেট, এই কম্পাউন্ড হচ্ছে আমাদের ম্যালিক অ্যানহাইড্রেট। তো ম্যালিক অ্যানহাইড্রেট দুইটা প্রসেস দেখাইছে, জানতে চাইছে যে কোনটা বেটার, হুইচ প্রসেস উড বি গ্রিনার, হুইচ প্রসেস উড বি গ্রিনার অ্যান্ড বেস্ট ফর ম্যালিক অ্যানহাইড্রেট সিনথেসিস। তো ম্যাথটা করো, তারপরে আমরা কনসেপ্ট বুঝতে পারবো। তার মানে আমাদের এই যে যে প্রোডাক্ট গুলা পাইছি তার মধ্যে ডিজায়ার্ড প্রোডাক্ট কোনটা? শুধুমাত্র এইটা, শুধুমাত্র এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। তাহলে আমরা ম্যাথ ক্যালকুলেট করব কার? এই যে ডিজায়ার্ড প্রোডাক্টের ম্যাথ ক্যালকুলেট করব। তাহলে ম্যাথ ক্যালকুলেট করে দেখলাম এখানে কত আসছে, 98। এখানে আমরা 98 বসাইলাম, এই যে ম্যাথের জায়গায় আমরা 98 বসাইলাম। 98 এর সাথে দেখো একটা জিনিস, দুই গুণ করছি কিন্তু, মানে হচ্ছে আমাদের ব্যালেন্স রিয়াকশনে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো দিয়ে আমাদের গুণ করতে হবে, সংখ্যাগুলো দিয়ে আমাদের গুণ করতে হবে। আর যদি রিয়াকশন ব্যালেন্স করা না থাকে তাহলে আমাদের রিয়াকশন আগে ব্যালেন্স করে নিতে হবে। তার মানে আমাদের প্রথম কাজ, যদি বড় প্রশ্নের মধ্যে আসে, এই জিনিস জেনারেলি বড় প্রশ্নে আসে না, রিয়াকশনও ব্যালেন্স করে দেওয়া থাকে। যদি বাই এনি চান্স ব্যালেন্স করা না থাকে সেক্ষেত্রে তোমার ব্যালেন্স করতে হবে, কিন্তু সেই চান্স অনেক কম। তাহলে দেখো কি করলাম, উপরের দিকে আমাদের লবে কি বসাবো? ডিজায়ার্ড প্রোডাক্টের ম্যাথ বসাবো, ডিজায়ার্ড প্রোডাক্টের ম্যাথ বসাইলাম। আর হরে কি বসাবো? হরে বসাবো রিয়াক্টেন্টের ম্যাথ। এই যে দেখো C6H6 এর ম্যাথ কত ছিল? 78, ওইটার ম্যাথ বসাইলাম। আর 9O2, তার মানে হচ্ছে আমাদের অক্সিজেনের ভর কত? 32। 32 এর সাথে 9 গুণ করলাম, এরপরে আমরা আমাদের রেজাল্ট পাবো। এই তো। তার মানে এটা ছিল আমাদের অ্যাটম ইকোনমির ফর্মুলা। উপরে বসবে আমাদের টোটাল ম্যাথ অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, আর নিচে বসবে টোটাল ম্যাথ অফ রিয়াক্টেন্ট। দেখো এইটুকু বুঝলা কিনা, এই সূত্র দিয়ে আসলে কি বুঝাইছে? আদান দিচ্ছি তো আমি, 1-2 মিনিট পজ করি, তারপরে তোমরা আবার কথা বলা শুরু করো। তাহলে দেখো আরেকবার প্রথম থেকে বলি এই প্রসেসটা কি ছিল। সিনথেটিক প্রসেস মানে কি? যে কোনো কিছু একটা তৈরি করার প্রসেস হচ্ছে সিনথেটিক প্রসেস। সিনথেসিস কথাটার মানে কি? সিনথেসিস কথাটার মানে কি? যে কোনো কিছু তৈরি করা বা উৎপাদন করা। তো এইখানে হচ্ছে ম্যালেইক অ্যানাইড্রেট তৈরি করব, দুইটা ভাবে তৈরি করব। প্রশ্নে এই সব দেওয়া থাকবে, তোমাদের জাস্ট ক্যালকুলেশন করা লাগবে। কি করা লাগবে? যে ম্যালিক অ্যানাইড্রেট দুইটা প্রসেস দিছে, তার মধ্যে কোনটা বেটার ওটা নিজেদের খুঁজে বের করতে হবে। আমাদের ফর্মুলা কি ছিল দেখো, উপরে কি বসাবো? টোটাল ম্যাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট। তার মানে এই যে আমাদের উপরে লবে কি বসাবো? টোটাল ম্যাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট। ডিজায়ার্ড প্রোডাক্ট কে ছিল? ডিজায়ার্ড প্রোডাক্ট ছিল হচ্ছে এই যে ম্যালিক অ্যানাইড্রেট, ওর ম্যাথ কত? 98। 98 যেহেতু ওর ম্যাথ, এখানে ওর ম্যাথ 98 বসাইলাম। 98 এর সাথে কত গুণ করছি? 98 এর সাথে 2 গুণ করছি। কেন? কারণ ব্যালেন্সড ইকুয়েশনে আমাদের এখানে একটা 2 ছিল, ব্যালেন্স ইকুয়েশন একটা 2 ছিল। তার মানে যাই আমরা ম্যাথ বসাই আমাদের এই যে যে ব্যালেন্স ইকুয়েশনে যে সংখ্যা নাম্বার গুলো ছিল মূল নাম্বার, ওই মূল নাম্বার গুণ করতে হবে। তার মানে আমার ডিজায়ার্ড মার্ক বসানো শেষ। এরপরে লবে হরে কি বসবে? আমাদের নিচে কি বসবে? দেখো সূত্র কি ছিল?
টোটাল ম্যাথ অফ রিয়াক্টেন্টস, টোটাল ম্যাথ অফ রিয়াক্টেন্টস। তার মানে আমাদের রিয়াক্টেন্টস কে ছিল বেনজিন, বেনজিনের ভর হচ্ছে 78, তার সাথে 2 গুণ আছে, আর অক্সিজেনের ভর 32, তার সাথে 9 গুণ আছে। এই তো, এটা ছিল আমাদের অ্যাটম ইকোনমি। আর এখান থেকে গুণ ক্যালকুলেশন করলে আমরা একটা পার্সেন্টেজ পাই 44.144। এবার সেকেন্ড পদ্ধতিতেও আমরা একইভাবে পার্সেন্টেজ বের করব। সেকেন্ড পদ্ধতিতে পার্সেন্টেজ বের করব, তখন আমরা দেখবো এখানে পার্সেন্টেজ আছে 57.65। তার মানে একটা ক্ষেত্রে আমাদের অ্যাটম ইকোনমি আসে 44%, একটা আসে 57%। এখন কোন প্রসেসটা বেটার সেটা হচ্ছে আমাদের ফিল করতে হবে। এটা কেমনে বোঝা যায় আসলে কোন প্রসেসটা বেটার? আমাদের অ্যাটম ইকোনমির ফর্মুলা কি ছিল? অ্যাটম ইকোনমির ফর্মুলায় উপরে কি ছিল? উপরে ছিল হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্ট, উপরে ছিল ডিজায়ার্ড প্রোডাক্ট, আর নিচে ছিল রিয়াক্টেন্ট, নিচে ছিল রিয়াক্টেন্ট। আচ্ছা, ডিজায়ার্ড প্রোডাক্ট কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো আমার বলো? ডিজায়ার্ড প্রোডাক্ট বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি ভাইয়া। বেশি। ডিজায়ার্ড প্রোডাক্ট বেশি হওয়া ভালো। ডিজায়ার্ড প্রোডাক্ট বেশি হওয়া যদি ভালো হয়, এবার তুমি আমারে বলো 5/10 আর 8/10 কোনটার পার্সেন্টেজ বেশি হবে? 5/10 আর 8/10 কোনটার পার্সেন্টেজ বেশি হবে? 8/10। 8/10 এর পার্সেন্টেজ বেশি হবে। তার মানে আমরা একটা জিনিস বুঝতেছি, লব যত বেশি হবে আমাদের ভ্যালু তত বড় হবে, আমাদের ভ্যালু তত বড় হবে, লব যত বেশি হবে। তার মানে আমরা বুঝতেছি ডিজায়ার্ড প্রোডাক্ট যদি বাড়ে, ডিজায়ার্ড প্রোডাক্ট যদি বাড়ে, অ্যাটম ইকোনমি কি হবে? বাড়বে। বৃদ্ধি ডিজায়ার্ড পাবে, প্রোডাক্ট বাড়লে সমানুপাত। এমন অ্যাটম ইকোনমি বাড়বে। তার অ্যাটম ডিজায়ার্ড প্রোডাক্ট বাড়া মানে কি? আবার ডিজায়ার্ড প্রোডাক্ট বাড়া মানে কি? ওই জিনিসটা গ্রিনার হবে নাকি ভালো হবে না খারাপ হবে? তোমরা বলছো ভালো হবে, তার মানে ওইটা কি হবে বেশি? গ্রিনার হবে। গ্রিনার মানে কি? গ্রিনার মানে হচ্ছে পরিবেশের জন্য ওইটা বেশি ভালো হবে। অভিযানে। তার মানে এক, বুঝো নাই? আমরা প্রথম থেকে জি। বলছি কি, যে কোনো একটা রিয়াকশনে ডিজায়ার্ড প্রোডাক্ট বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি বেশি হওয়া ভাইয়া। ভালো। আর ডিজায়ার্ড প্রোডাক্ট বেশি হলে অ্যাটম ইকোনমি কি হবে? বেশি। ডিজায়ার্ড প্রোডাক্ট বেশি অ্যাটম হবে। ইকোনমি বেশি হবে। আর অ্যাটম ইকোনমি বেশি হলে ওই প্রসেসটা কি হবে? গ্রিনার। গ্রিনার হবে। তার মানে এইখানে আমাদের প্রথম প্রসেস আর সেকেন্ড প্রসেস কোনটা বেশি গ্রিনার? সেকেন্ড প্রসেসটা সেকেন্ড। বেশি গ্রিনার। এবার তোমাদের একটা কথা হচ্ছে এখানে ডাউট এখনো থাকবে, সেটা হচ্ছে এইটা, যে ফর্মুলার মধ্যে এখানে এটা কেন লিখছে যে টোটাল ম্যাস অফ রিয়াক্টেন্টস? তো বুঝলাম, বাট স্ল্যাশ দিয়ে কেন প্রোডাক্টস লেখা, এটা বলতে পারবা যে কেন স্ল্যাশ দিয়ে প্রোডাক্ট লেখা আছে এখানে? টোটাল ম্যাস বা অফ মাঝে রিয়াক্টেন্টস মধ্যে তো হয়তো সব সময় 100% হবে ওই জন্য। না না, আসলে এই জন্য না। একটা জিনিস হুম হুম, তোমরা একটা জিনিস চিন্তা করলেই পারো, ম্যাথ কি কখনো ধ্বংস হইতে পারে? ম্যাথ কখনো না। ধ্বংস হয়? না ধ্বংস ভাইয়া। হয় না, তাই না? একটা সহজ বিক্রিয়া চিন্তা করো, হ্যাঁ, ম্যাথ যদি কখনো ধ্বংস না হয় এটার মানে কি? তুমি আরো সহজ ভাবে বলবো, তুমি ভাই যা 100টা দিছি চাল, তাই আর কি পরবর্তীতে থাকবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, যা দিছো তাই থাকবে। তুমি 100টা চাল নিলা, তারপরে 100টা ডাল নিলা, তারপরে কি তৈরি হবে? খিচুড়ি তৈরি হবে। তারপরে যদি খিচুড়ি বানাও, তারপরে কি কোনো কিছু হাওয়া হয়ে যাবে মাঝখান থেকে? না ভাই, জিনিসটা যা দিছি খিচুড়ি হয়ে তাই গেছে, আছে, বাট ডোন্ট যা ওয়ারি। দিছো তাই আছে, এক্স্যাক্টলি যা দিছো তাই আছে। তার মানে আমার রিয়াক্টেন্টের যে টোটাল মাস, আমাদের এই পাশের যে টোটাল মাস, এই পাশের টোটাল মাস কার সমান হবে? ডান পাশের টোটাল মাসের সমান হবে। ডান মানে পাশের টোটাল উৎপাদন। মাসের সমান হবে। সমান হবে, অবশ্যই অবশ্যই সমান হবে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? বা যদি মানে বদ্ধ থাকে, খোলা না থাকে। না না না, খোলাবদ্ধ। হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলছো, খোলাবদ্ধ। কারণ কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা যদি উড়ে যায় তাইলে তো ঝামেলা, তাইলে এটা ঝামেলা। সেক্ষেত্রে আমাদের ম্যাথ ঠিক থাকবে না, বাট আমরা থিওরিটিক্যালি কাজ করতেছি, খোলাবদ্ধ ঝামেলায় যাব না, যেহেতু আমরা ক্যালকুলেশন করতেছি। বা আমাদের গ্যাস আর এখানে কি। যে গ্যাস উড়ে যাবে, এটা তোমার কথা ঠিক। আমাদের এখানে যে জিনিসটা ইনশিওর করতে হবে, কন্ডিশন হচ্ছে রিয়াকশনটা ব্যালেন্স হইতে হবে। আমাদের রিয়াকশন ব্যালেন্সড হইতে হবে। কারণ তুমি যদি ইকুয়েশন ব্যালেন্স না করো, তখন বাম পাশের ম্যাথের সাথে ডান পাশের ম্যাথ মিলবে না। এই তো, এজন্য এখানে বলছে কি, টোটাল ম্যাথ অফ রিয়াক্টেন্টস বা প্রোডাক্টস। তুমি রিয়াক্টেন্টস এর মাস বসাইলেও হবে,
প্রোডাক্টস এর টোটাল মাস বসাইলেও হবে, কিন্তু উপরে কে বসবে? টোটাল মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট। এই তো এই জিনিসটাকে এমসিকিউ আসে অ্যাটম ইকোনমি থেকে। তো পারলাম। এখানে আরো একটা ম্যাথ করা আছে, এগুলো নিজেরা করে নিবা। এরপরে ই ফ্যাক্টর কি? ই ফ্যাক্টর জিনিসটা আমি তোমাদের জিজ্ঞাসা করি, দেখি নিজেরাই পারবা। ই ফ্যাক্টর জিনিসটা হচ্ছে অ্যাটম ইকোনমির উল্টা। অ্যাটম ইকোনমিতে উপরে কার ম্যাথ বসাইছি? অ্যাটম ম্যাস অফ ইকোনমিতে, ওয়েস্ট। হ্যাঁ অ্যাটম ইকোনমিতে বসাইছি ম্যাথ অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, যে প্রোডাক্টটা চাই। তাহলে এইখানে কার ম্যাথ বসাবো বলো? ম্যাথ অফ, চাইনা ভাইয়া। ম্যাথ অফ ওয়েস্ট। ই ফ্যাক্টরে বসাবো ম্যাথ অফ ওয়েস্ট। আর তাহলে নিচে কি বসবে? টোটাল। টোটাল ম্যাথ অফ হোয়াট? টোটাল ম্যাথ অফ, মানে যা কিছু দিছিলাম আর কি, টোটাল ম্যাস হ্যাঁ অফ মানে টোটাল ম্যাথ অফ রিয়াক্টেন্ট। রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট। এবার তুমি আমারে বলো, ওয়েস্টের পরিমাণ কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কম ভাইয়া। কম। ওয়েস্টের পরিমাণ কম হইলে ই ফ্যাক্টরের পরিমাণ কি বেশি হবে না কম হবে? কম হবে ভাইয়া, সমানুপাতিক। কম হবে। কম হবে। আর ই ফ্যাক্টর কম হলে জিনিসটা কি হবে? গ্রিনার হবে। দুই হাত। গ্রিনার হবে। তার মানে আমাদের কনক্লুশন হচ্ছে এইটা, অ্যাটম ইকোনমি কি হওয়া ভালো? অ্যাটম ইকোনমি কম হবে। বেশি হবে ভালো। বেশি হওয়া ভালো। আর ই ফ্যাক্টর একটু কম হবে। কম হওয়া ভালো। এই তো এইটুকু বুঝলি হবে, আর কিছু না। এই যে দেখো ই ফ্যাক্টর কি ছিল, যে mass of total waste by mass of total reactants into 100%, ই ফ্যাক্টর শুড বি লেসার টু হ্যাভ গ্রিনার প্রসেস। আর অ্যাটম ইকোনমির ক্ষেত্রে উল্টা হবে। এটুকু আমরা বুঝলাম। শেষ। এরপর আসলে একটা সুন্দর জিনিস, এই জিনিস থেকে অনেক জায়গায় প্রশ্ন আসে, সিএফসির নামকরণ। সিএফসি মানে কি? সিএফসি মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন থেকে তোমরা বুঝতেছো সিএফসির মধ্যে কে কে থাকবে বলো? ক্লোরোফ্লোরোকার্বন। তার মানে এখানে কে কে থাকবে? ক্লোরিন। ক্লোরো মানে ক্লোরিন। হচ্ছে কে? ক্লোরিন থাকবে। ফ্লোরো মানে কে? ক্লোরিন। আর কার্বন থাকবে, তাই ফ্লোরিন। না? আর যেহেতু ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, আর কার্বন আছে, আর কার্বন থাকা মানে আরো একজন থাকবে, সেটা কে? কেন ভাইয়া, সি কি হাইড্রোজেন। এইচ এর সমানুপাতিক কিছু, মানে যোগ এইচ যোগ এর টাইপ? সমানুপাতিক কিছু না, হ্যাঁ জৈব যৌগ টাইপ, মানে হচ্ছে এগুলো হচ্ছে হাইড্রোকার্বন থেকে আসছে। ক্লোরো ফ্লোরো কার্বন এগুলো হচ্ছে হাইড্রোকার্বন টাইপের। তো এই জন্য এখানে হাইড্রোজেন জিনিসটা এসে পড়ে। কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে। তার মানে সিএফসি নামকরণ যে আমরা শিখবো তার আগে আমাদের জানতে হবে সিএফসি তে কারা কারা থাকবে। কার্বন, ক্লোরিন, ফ্লোরিন, সাথে হাইড্রোজেন। হ্যাঁ এবার নামকরণ দেখো। এই যে আমরা লেখাতে ক্লোরিন ফ্লোরিন এরা থাকবে। এই নামকরণ নিয়মটা খুব বেশি কমপ্লেক্স না, একবার ভালো মতো দেখলে পারবো। CFC011 আমরা জানি নামকরণ গুলো হচ্ছে এইভাবে করে। ধরো ক্লোরোফ্লোরোকার্বন অনেক ধরনের হয়, সবাই ক্লোরোফ্লোরোকার্বন, বাট আলাদা করব কিভাবে? আমি বললাম এই ক্লোরোফ্লোরোকার্বনের নাম্বার কত, 011। এখানে 011 এর একটা সিগনিফিকেন্স আছে। এই যে যে প্রথম ওয়ান, এই প্রথম ওয়ান দিয়ে কি মিন করে? প্রথম ওয়ান দিয়ে কি মিন করে? ক্লোরিন। ফ্লোরিন। ক্লোরিন। তার মানে ফ্লোরিন মিন করে। এই যে যে সেকেন্ড ওয়ান, এটা দিয়ে কি মিন করে জানো? এটা দিয়ে আসলে মিন করে হাইড্রোজেন। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এখানে যত নাম ডিজিট থাকবে -1 দিয়া আমার হাইড্রোজেন সংখ্যা বোঝাবো। যত ডিজিট থাকবে তার থেকে -1 দিলে যত রেজাল্ট হবে সেটা হবে আমার হাইড্রোজেন নাম্বার। তোমার এই জিনিসটা একটু ঝামেলা লাগতে পারে, তোমার একটা সহজ ভাবে বুঝাই। ধরো আমি এই পাশে লিখলাম, এখানে 011 আছে, তো আমি একটা জিনিস ধরে নিই, ধরো 232। ধরো এটা যা খুশি হোক, তোমরা ওইটা ভাবার দরকার নেই, তোমরা জাস্ট বোঝানোর জন্য। আমাদের প্রথম নাম্বারটা কি মিন করে? ক্লোরিন। ফ্লোরিন। ক্লোরিন। তার মানে ফ্লোরিনের এখানে ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে দুই থাকলে কয়টা ফ্লোরিনই বসবে আমাদের? দুটো। দুইটা ফ্লোরিন। আমাদের এখানে সেকেন্ড নাম্বারটা কি মিন করে? সেকেন্ড নাম্বারটা মিন করে হচ্ছে হাইড্রোজেন। কিন্তু হাইড্রোজেনের এখানে আমার একটা ঝামেলা হচ্ছে, হাইড্রোজেনের এখানে টু হবে। আমাদের কন্ডিশন হচ্ছে -1 হবে। -1 হইলে তাইলে আমাদের হাইড্রোজেন কয়টা খেয়াল করব? দুইটা। দুইটা। আর লাস্টের ডিজিটটা হচ্ছে কার্বন। কার্বন মিন্স এইখানে যে ডিজিট থাকবে তার সাথে কত হবে? +1। তার মানে কার্বন কয়টা ধরবো? কার্বন ধরবো হচ্ছে তিনটা। এই তো, কার্বন ধরবো তিনটা। এইবার তুমি একটা জিনিস খেয়াল করো, কার্বন পাইলা, হাইড্রোজেন পাইলা, কার্বন পাইলা, হাইড্রোজেন পাইলা, ফ্লোরিন পাইলা, মিস গেল কে? মিস গেল কে?
কার্বন পাইলা, হাইড্রোজেন পাইলা, ক্লোরিন এগুলো ভাইয়া। ক্লোরিন মিলতেছে, তার মানে ফাঁকা হাতে কাকে বসে দিতে হবে বলো তো? ফাঁকা হাতে বসে যাবে ক্লোরিন। ক্লোরিন। হ্যাঁ। যতগুলা এবার ফাঁকা থাকবে ভাইয়া। হ্যাঁ, যতগুলো ফাঁকা থাকবে ওইখানে আমাদের এই যে যে এটা দিয়ে প্র্যাকটিসটা করো, খেয়াল করো প্র্যাকটিস করলে কি দাঁড়ায়, প্র্যাকটিস করলে কেমন আসে জিনিসটা। এইটা ছিল আমাদের ফ্লোরিন, তাই না? এটা ছিল আমাদের ফ্লোরিন। তার মানে একটা ফ্লোরিন বসাইছি, একটা ফ্লোরিন বসানো শেষ। হাইড্রোজেন ছিল কয়টা বলো তো? হাইড্রোজেন কয়টা হবে? জিরো। জিরো। নয়টা। হাইড্রোজেন জিরো। দেখো কোনো হাইড্রোজেন নাই। কার্বন কয়টা হবে? একটা, কার্বন পেছনে এই যে একটা। আমাদের একটা কার্বন। আর ফাঁকা হাতে কি বসাই দিছি? তিনটা ক্লোরিন। 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 এবার আমি এই ছবিটা খেয়াল করি, এই যে আমি মাত্র যে সংখ্যাগুলো লিখলাম সেই সংখ্যাগুলো দিয়ে আর একটা করার চেষ্টা করি। এই যে এই যে দেখো, আশা করি দেখা যায়, হ্যাঁ। তার মানে এখানে আমার কার্বন ছিল কয়টা? কার্বন ছিল তিনটা, হাইড্রোজেন ছিল দুইটা, ফ্লোরিন ছিল দুইটা। এক্ষেত্রে আমি কেমনে ছবি আঁকবো জানো? এই ক্ষেত্রে কেমনে ছবি আঁকবো? কার্বন যেহেতু তিনটা আসছে, প্রথম কাজ হবে কার্বন লেখা, একটা, দুইটা, তিনটা। এরপরে কার্বনের হাতগুলা দিব। এইটুকু ছবি কেমনে আঁকছি বুঝতে পারছো? এইটুকু বেসিক আশা করি তোমাদের আছে, যে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, এজন্য 4টা হাত ফিল আপ করলাম। এতটুকু তো সমস্যা আছে? না ভাইয়া। এরপরে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। এখন তোমার কথা, হাইড্রোজেন আমি কই বসাবো? যেইখানে ইচ্ছে ওইখানে বসাও, কোনো সমস্যা নেই, এখানে এখানে বসাও। যদি এখানে না চাও, আমি একটা এখানে বসাবো, আর একটা এখানে বসাবো, তোমার ইচ্ছা। এখানে বসাবো না, আমি যদি চাই এখানে বসাবো, তোমার ইচ্ছা, বসাও, কোনো সমস্যা নেই। এখানে একটা হাইড্রোজেন বসাইলাম। এরপরে ফ্লোরিন কয়টা? দুইটা। ফ্লোরিন দুইটা কই বসাবো? ধরো এখানে একটা ফ্লোরিন বসাইলাম, এখানে একটা ফ্লোরিন বসাইলাম, আমার ইচ্ছা, আমি এখানে ফ্লোরিন বসাইতে পারতাম, এখানে ফ্লোরিন বসাইলে আবার ধরো এখানে মুছে দিতাম। আর বাকি হাতগুলা কি বসবে? ক্লোরিন। ক্লোরিন বাকি ভাইয়া। হাতগুলায় হ্যাঁ ক্লোরিন বসে যাবে। ক্লোরিন, 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 ক্লোরিন। এই তো ক্লোরিন। এইবার আমারে বলো এটার মলিকিউলার ফর্মুলা কি হবে? মলিকিউলার ফর্মুলা মানে হচ্ছে সংকেত কি হবে? C3H2, এই যে এখানে F2, Cl কয়টা? 1 2 3, CL4। Cl4। এই তো। পরীক্ষায় এইভাবে একটা নাম্বার দিয়ে দিবে তোমারে, যেমন আমি এখানে একটা নাম্বার কি খেয়াল করছি ধরলাম, ধরো একটা নাম্বার খেয়াল করছি 232, এরকম একটা নাম্বার দিয়ে দিবে তোমাদের। হয় স্ট্রাকচার রাখতে বলবে, না হয় এই যে মলিকিউলার ফর্মুলা জানতে চাবে। এই তো মলিকিউলার ফর্মুলা জানতে চাবে। এখানে আরো প্র্যাকটিস দেওয়া সিএফসি আছে থেকে যে এত গভীরে আসবে মানে? এইটা সিকিউসি। তোমাদের বোর্ড পরীক্ষায় না, সিকিউ তো কখনোই আসবে না, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় জেনারেলি আসে না, এটা অ্যাডমিশনে আসেই। অ্যাডমিশনে এই টপিক থেকে প্রশ্ন আসেই, ভর্তি পরীক্ষায়, মানে মিস হয় না। তো তোমরা পারলা, মলিকুলার ফর্মুলা বের করতে পারলা। এবার তোমাদের একটা উল্টা কাজ দিই। আমি একটা কম্পাউন্ড বললাম C2F2Cl4, আমি এখানে কি বলে দিছি? মলিকুলার ফর্মুলা বলে দিছি। আমি তোমাদের এখান থেকে বললাম যে CFC কত হবে, পারবা? মানে আমি এখন তোমার সংখ্যাটা জানতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের উল্টা কাজ করা লাগবে। উল্টা কাজটা কেমন হবে বলতে পারবা? ভাই আর কি তোমার সি সি এরটা আগে বের করবো, যেহেতু দুই আছে, যে একটা ভেরি গুড, মাইনাস করবো। একদম ভেরি গুড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বেসিক দেন ভাই। জিনিসটা কি ছিল? আমাদের বেসিক এরকম ছিল যে কার্বন, হাইড্রোজেন, আর কি ছিল? ফ্লোরিন। জি তিনটা ভাই। সংখ্যার জন্য। কার্বনের ক্ষেত্রে আমরা কি করছিলাম তখন? +1 করলে কার্বন পাইতাম, -1 করলে হাইড্রোজেন পাইতাম। আর এটা কি ছিল? ইকুয়াল। এটা ভাই নর্মাল না নাম্বার। নর্মাল ছিল, ইকুয়াল ছিল। তার মানে এখন আমরা কার্বনের সাথে কি প্লাস করব না মাইনাস করব? মাইনাস করবো ভাই। তাহলে কার্বন -1 করলে কি হয়? কার্বন 1। ফ্লোরিন যা ছিল তাই। তাই। হাইড্রোজেন এইখানে, এই যে আমাদের জিনিসটার সাথে হাইড্রোজেন কয়টা আছে? বা হাইড্রোজেন 0। একটা। তাহলে এইখানে আমাদের হাইড্রোজেন কয়টা আসবে? ওয়ান।
ওয়ান, ভেরি গুড। আর ক্লোরিন যা আছে তাই, ক্লোরিন যা আছে তাই, তাই না? বাট ক্লোরিন তো তাই আমাদের সংখ্যার মধ্যে কি আসে? ক্লোরিন কিন্তু সংখ্যার মধ্যে আসে না, ক্লোরিন সংখ্যার মধ্যে আসে না। তার মানে আমাদের এই যে সিএফসি নামকরণ কি হবে বলতে পারবা? একশো সিএফসি বারো নামকরণ, হ্যাঁ সিএফসি নাম্বার হবে 1 1 12। তাহলে সিরিজটা মনে রাখা লাগবে, আগে কার্বন, তারপরে হাইড্রোজেন, তারপরে ফ্লোরিন। এই তো পারলা। বা সিএফসি তার না মানে হয় সি কেন হলো না? বুঝি না, সিএফসি না বা হয়ে, সিএইচএফ না হইলো না, মানে নাম্বারিং যেহেতু ও একটা ফরম্যাটে করতেছি, আরেকটা ফরম্যাটে সিএফসি করলাম নাম, এগুলা ভাই আমি জানি সিএইচএফ। না। এগুলা শোনো, এগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, এগুলা যারা বানাইছে তারা জানে। আমাদের কাজ হচ্ছে প্রশ্ন করলে সুন্দর সুন্দর আরো যেগুলো চিন্তা করার মতো প্রশ্ন এগুলো করতে পারো। তুমি এখান থেকে কাজ কি তাহলে বলো? এখান থেকে কাজ হচ্ছে তোমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বার থেকে হয় মলিকুলার ফর্মুলা বের করবা, অথবা এই যে এখানে মলিকুলার ফর্মুলা দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা নাম্বার বের করবে, যে কোনো একটা প্রসেসে আগাবা, শেষ। এখন থেকে হচ্ছে এই চ্যাপ্টারের মেইন জিনিস, এতক্ষণ যা পড়াইছি এগুলো ছিল হচ্ছে এমসিকিউ, বাট এখন থেকে আমরা খুবই ভালো ভালো জিনিস পড়া শুরু করবো, যেগুলো আসলে সিকিউর জন্য কাজে লাগবে। আমাদের প্রথম পার্ট হচ্ছে রিয়াকশন রেট। রিয়াকশন রেট, রিয়াকশন রেট জিনিসটা ফিল করা আসলে খুবই সহজ। রিয়াকশন রেটটা এই জন্য ফিল করা সহজ, হুম, কোন একটা রিয়াকশন প্রথমে ফাস্ট হয় না স্লো হয় বলতো? তাড়াতাড়ি হয় না আস্তে হয় প্রথমে? বা কোন একটা ডিপেন্ড করে না। রিয়াকশন ডিপেন্ড করে, হ্যাঁ ভেরি গুড, ভালো কথা বলছো। ফাস্ট হইতে পারে, স্লো হইতে পারে, কিন্তু নর্মালি কি হয়? আস্তে আস্তে রিয়াকশনের রেট, তো আস্তে আস্তে রিয়াকশনের রেট প্রথমে স্লো হয়, তাই না? slow, পরে বাড়তে থাকে। হ্যাঁ, ভালো কথা বলছো, স্লো হয় পরে বাড়তে থাকে। এইখানে না তাহলে আমাদের দুটো জিনিস নিয়ে চিন্তা করতে হবে। এখানে বারবার আসলে রান্না বান্না বা যে কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারো। উম হ্যাঁ, সুন্দর একটা ভালো জিনিস মাথায় আসছে। তোমরা আলু ভাজি করছো, আলু ভাজি করতেছো, ধরো ঠিক আছে, তুমি 100 পিস আলু দিছো, 100 টুকরা আলু, 100 পিস। তোমার রান্না বান্না করতে ইন্টারেস্ট আছে কারো? আমার আসলে রান্না বান্না করতে ভালো লাগে, তাই দেখবা যে কথা বলতে বলতে রান্না বান্না এইসব এইসব বলবো। 100 পিস তুমি আলু ভাজতেছো, আলু ভাজার সময় সবগুলো একসাথে একটু কড়াইতে দিছো। তোমার টার্গেট হচ্ছে আলু ফ্রাই করা, আলু ভাজা। তুমি কিভাবে বুঝবা আলু ভাজা শেষ হয়েছে? কখন বুঝবা যে আলু ভাজা হয়ে গেছে? পোড়া যখন শুরু হবে। এই পোড়া শুরু হবে, একটু লাল লাল হবে না আলু? আলু ঠিক একটু লাল আছে। লাল হওয়া শুরু করবে, হ্যাঁ, তখন আমরা বুঝবো কি আলু ভাজা হয়ে গেছে। এখন ধরো প্রথম দিকে আলু দিছে সবগুলা, প্রথম দিকে সবগুলো আলু কেমন ছিল? হলুদ আচ্ছা প্রথম দিকে হলুদ হলুদ ছিল, বাট একটু পর কি হওয়া শুরু করবে? লাল লাল হওয়া লাল শুরু করবে। ধরো 5 মিনিট, 10 মিনিট পর, 10 মিনিট ভাজা শেষ, 10 মিনিট পর একটা সিনারিও বলো, তখন হলুদ আলু কয়টা থাকবে? একটা সংখ্যা বলো, 10 মিনিট পর হলুদ আলু কয়টা থাকবে 100 পিসের মধ্যে? ধরো 20টা। আর তাহলে লাল আলু কয়টা থাকবে? 80টা। 80 এখন এটারই তুমি চিন্তা করো, তোমার কাজ কতখানি হয়েছে, এটা কি তুমি লাল আলু দেখে গেস করতে পারো যে তোমার রান্না কতখানি হয়েছে? গেস করা সম্ভব কিনা লাল আলু দেখে? সম্ভব। কারণ তুমি ডিমটা বুঝতেছো তোমার ডিমটা 80টা হয়ে গেছে লাল, তার মানে তোমার রান্না প্রায় কমপ্লিট। আবার তুমি যদি চিন্তা করো হলুদ হয়ে আছে 20টা, তার মানে আমার বাকি 80টা কি হয়েছে? রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে। তার মানে একটা রিয়াকশন আমরা বোথ এন্ডস থেকে চিন্তা করতে পারি। মানে এখানে আমাদের এটা কি ছিল, হলুদ আলু কি ছিল? রিয়াক্টেন্ট। আর লাল আলু কি ছিল? প্রোডাক্ট, তাই না? তার মানে আমি যদি রিয়াক্টেন্টের দিকে তাকাই, তাহলে আমি কি চিন্তা করতে পারবো? রিয়াক্টেন্ট কি সময়ের সাথে সাথে বাড়বে না কমবে? সময়ের সাথে সাথে কমবে ভাই। রিয়াক্টেন্টের কি সময়ের সাথে সাথে কমবে? ভাই, ও কম, মানে ঘনত্ব হ্যাঁ, রিয়াক্টেন্টের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কমবে। আবার প্রোডাক্টের কি বাড়বে? প্রোডাক্টেরও বাড়বে, কি বাড়বে? কি বাড়বে। প্রোডাক্টের কি বাড়বে? কনসেন্ট্রেশন মানে ইয়াটা প্রোডাক্টের ঘনমাত্রাটা। কনসেন্ট্রেশনও সময়ের সাথে সাথে বাড়বে। তার মানে একটা রিয়াকশন যদি আমরা বলি, তাহলে দুই দিক থেকে তাকাই বলতে পারবো, হয় রিয়াক্টেন্টের রেসপেক্টে বলতে পারবো, না হয়
প্রোডাক্টের রেসপেক্টে বলতে পারবে। রিয়াক্টেন্ট সবসময় কমবে আর প্রোডাক্ট সবসময় বাড়বে। তাহলে গ্রাফটা কেমন হবে খেয়াল করো, গ্রাফটা এরকম হবে না? একটা হচ্ছে কি উপর থেকে কমবে আর একটা এখান থেকে বাড়বে। আমি যদি অন্য দুইটা আলাদা কালার ইউজ করি, দেখো এটা হচ্ছে হলুদ আলু, হলুদ আলু, আর এটা হচ্ছে তোমার ভাজা আলু। এই তো হয়ে গেল। তার মানে এটা হচ্ছে তোমার প্রোডাক্ট আর এটা হচ্ছে তোমার রিয়াক্টেন্ট। গ্রাফ গুলা সুন্দর করে আরো আছে পরে দেখতে পারবে। এই তো হ্যাঁ, গ্রাফ রিয়াক্টেন্ট গুলা আসতে, তোমার হলুদ হলুদ ইয়াটা একবারে তো মিশে যাওয়ার কথা না একদা। এই জিনিসগুলো পরে একেবারে অনেক দেখতে পারো বুঝছো, এগুলা মিশবে কি মিশবে না এগুলা পরে দেখতে পারবো। আমি যে দেখবে এখানে আঁকছি এটা ঠিক করে আঁকছি, এটা এই কেসে মিশবে না। কেন মিশবে না এটা তোমরা আসলে চ্যাপ্টারের সামনে যত যাবো জানতে পারবে। তাহলে দেখো আমরা রিয়াকশন রেটের একটা সংখ্যা দেখতে পারতেছি। রিয়াকশন রেটের সংখ্যা আসলে আমাদের মুখস্থ হয়ে যাবে এখনই। রেট মানে কি বোঝায় বলো তো? রেট মানে কি? একক সময়ে শতাংশ। কিছু বোঝায়? নো, একক সময়, পার ইউনিট টাইম, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড। হুম। তাহলে জি ভাই। রিয়াকশন রেট মানে কি? রিয়াকশন রেট মানে হচ্ছে একক সময়ে, এই যে দেখো, কোনো বিক্রিয়ায় একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাসের হার, বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাসের হার, অথবা একক সময়ে উৎপাদের ঘনমাত্রা উৎপাদের বৃদ্ধির হার। ঘনমাত্রার বৃদ্ধির হারকে ওই বিক্রিয়ার হার বলে। বুঝতে পারছো কাহিনী? এ খুবই সহজ সংজ্ঞা। জি ভাই। একক সময়ে হয় বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস পাবে অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। আর এইটার যে হার এটাকে বলা হয় হচ্ছে বিক্রিয়ার হার। একে কি দিয়ে প্রকাশ করা হয়? স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। স্মল আর দিয়ে একে প্রকাশ করা হয়। একক কি হবে দেখো, কনসেন্ট্রেশনের একক কি? কনসেন্ট্রেশনের একক কি বলো? কনসেন্ট্রেশনের একক কি? মোল পার লিটার, এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের একক। আর এখানে আমাদের কি ঘনমাত্রা পার সেকেন্ডে, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড সেকেন্ড। ইনভার্স ওয়ান, বা মোল পার লিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে আমাদের জিনিসটা কেমন দাঁড়ায়, এই যে মোল লিটার ইনভার্স ওয়ান, সেকেন্ড ইনভার্স ওয়ান। আর অথবা লিটারকে আমরা ডেসিমিটার কিউব চিন্তা করতে পারি, সেক্ষেত্রে মোল ডেসিমিটার ইনভার্স থ্রি, সেকেন্ড ইনভার্স ওয়ান। অথবা আরো একটা কি বলা যায়, ক্যাপিটাল এম সেকেন্ড ইনভার্স ওয়ান। মানে হচ্ছে এই যে মোল লিটার ইনভার্স ওয়ান, এটাকে আমরা কি বলতে পারি, ক্যাপিটাল এম বা মোলারিটি। এই জি তো ভাই। আমাদের রিয়াকশন রেট আর ইউনিট গেল। মিটিং টাইম শেষ, তোমরা আরেকটা মিটিং এ জয়েন দাও ওই যে ওই আইডিতে।